গুড মর্নিং, লিভিং উইথ মিলিতে সবাইকে স্বাগত। হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, বেঁধে বেঁধে আছো। আমি আছি, চলে যাচ্ছে। কালকে ভিডিওস দিইনি, সভাপতি পরপর দুদিন দিয়েছি, কালকে দিইনি। কালকে বিভিন্ন টাইপের সিচুয়েশন ওয়াইজ শর্টস দিয়েছি, তোমাদেরও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস। আচ্ছা, এটা একটা পার্ট। আর একটা পার্ট সোজা যেটা বলছি সেটা হচ্ছে, আমি যার সম্পর্কে আজকে বলবো বা এরপর থেকে যাকেই বলি না কেন, সেটা সম্পূর্ণরূপে আমার মত, ঠিক আছে? কন্ট্রোভার্সিতে এসেছি, সেখানে অন্যজন বলে দেবে আমাকে ও খারাপ, ওকে খারাপ বলো। অন্যজন ডিসাইড করে দেবে ও ভালো, ওকে ভালো বলো। ডেফিনেটলি সেটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ যথেষ্ট মানে নিজের ওপর কনফিডেন্স আছে, কে ভালো কে খারাপ সেই বোঝার ক্ষমতা আছে। এইবার ভালো খারাপটা হলো আপেক্ষিক, ভালো খারাপ আপেক্ষিক। আজ আমার কাছে যে ভালো, কালকে আরেকজনের কাছে সে খারাপ হতেই পারে। তার মানে এই নয় যে আমি তাকে প্রেশার দেব যে আমি যখন তাকে খারাপ বলছি তোমরা সবাই তাকে খারাপ বলো, আমি যখন তাকে ভালো বলছি তোমরা সবাই তাকে ভালো বলো। এইভাবে স্বাধীন দেশের নাগরিকদের বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা যায় না। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের একটা সম্মান আছে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজের মত বলার অধিকার আছে। সেখানে বাই ফোর্স তাকে কখনোই বলা উচিত নয় যে ও খারাপ, ওকে খারাপ বলো। বা সামহাও এ ধরে নাও, একটা অবজেক্ট ধরছি, এ ভাবছে আমি অনেক পাওয়ারফুল, আমি যাকে ভালো বলবো তোমাদের তাকে ভালো বলতে হবে, আমি যাকে খারাপ বলবো তোমাদের তাকে খারাপ বলতে হবে। এটা তো স্বাধীন দেশের সাংবিধানিক বিরোধী কাজ, সংবিধান বিরুদ্ধ কাজ। স্বাধীন দেশের বাক স্বাধীনতা সাংবিধানিক অধিকার। আর তাই আমি আশা রাখবো আমার আজ ভিডিওটা পাবলিশ হবার পর ভালো লাগলো কি খারাপ লাগলো ডেফিনেটলি বলবে, কিন্তু কেন এই রকম ভিডিও করলে এই প্রশ্ন যেন আর না আসে। চ্যানেল আমার, মত প্রকাশের অধিকার আমার সম্পূর্ণরূপে আছে। ভালো মন্দ যাচাই করার যথেষ্ট বয়স হয়েছে, আর সর্বোপরি নিজের ওপর ভরপুর কনফিডেন্স আছে। এখানে আমরা সবাই ক্রিয়েটার, আর ইউটিউবে আর কিছু না হোক, কেউ কারোর আত্মার সম্পর্ক হয় না, হাড়ে হাড়ে জানি। যেটা হয় স্বার্থের সম্পর্ক, স্বার্থ ফুরলেই শেষ। ন্যাচারালি সেখানে আমি কোনো রকম রিলেশন কারোর সাথে রাখবার চেষ্টাই করব না, যেটা অনলি ফর স্বার্থের ওপর ডিপেন্ড করে চলবে। কোনো রকম সম্পর্ক ইউটিউবে থাকে না। ক্রিয়েটার্স টু ক্রিয়েটার্স, ক্যামেরা অন, যে যার বক্তব্য পেশ করবে, দেন ক্লোজ, তারপর কেউ কাউকে চিনি না। এটাই হলো ইউটিউবের মেন সামারি, মেন জিস্ট। এরপর আসল মদ্দায় আমি ঢুকে যাচ্ছি। সেটা হচ্ছে, কালকে আমি ওই ম্যান্ডি স্যান্ডি ফালতু নামে ডাকবো না, কারণ আমি মনে করি ওগুলো নামের বিকৃত করে বলা মানে ক্রিয়েটার্সদের অসম্মান করা হয়। সে যেই হোক, আমি এই নিয়ে লাস্ট ভিডিও করেও গেছি যে আমার সম্পর্কে নেগেটিভ বলতে হলে অবশ্যই ক্যামেরা খুলে আমার নাম নিয়ে বলবে, এবং সেই আমার নাম নিয়ে বললে আমি সেটা হজম করার মতো বা সেটা সহন করার মতো আমার যথেষ্ট ক্ষমতা আছে। আমি যখন সেটা মনে করি, সেজন্য আমি এমন কিছু কথা বলবো না যারা অলরেডি বিভিন্ন নামে প্রতিষ্ঠিত, বা সেটা আলাদা কথা, সবার ক্ষেত্রে অবশ্য চলেও না। এই ক্ষেত্রে নিজেদের ডিক্লারেশন দিতে হয়। আমি ডিক্লারেশন দিয়েছি যে আমার নাম নিয়ে বলতে পারো। পজিটিভ ভিউয়ার্স তো বলবেই, নেগেটিভ ভিউয়ার্সরাও বলতে পারে। তো এক্ষেত্রে আমি ম্যান্ডি স্যান্ডি বললাম না। আমি মনে হয় আমি যে কথাগুলো বলবো সোমনাথ মন্দিরার খুব একটা খারাপ লাগবে না।
এবার সোজা পয়েন্টে ঢুকে যাচ্ছি। আমি আবারও বলছি, এটা আমার ব্যক্তিগত মত। আমার মতের ওপর কাইন্ডলি প্রতিস্থাপন করার চেষ্টা করবে না। না, সোমনাথ মন্দিরা যা করেছে ঠিক করেছে, তোমাকে তাই বলতে হবে। কোনো মত প্রতিস্থাপন করা যাবে না, ঠিক আছে? আমার সাথে কারোর স্বার্থের সম্পর্ক নেই। আমি মনে করি ইউটিউবে প্রত্যেকটা ক্রিয়েটার্সদের সঙ্গে প্রত্যেকটা ক্রিয়েটার্স নিরপেক্ষ, কারোর সাথে কারোর কোনো স্বার্থের সম্পর্ক নেই। ন্যাচারালি প্রত্যেকের নিজে ভালো লাগা মন্দ লাগা বলার সম্পূর্ণরূপে অধিকার আছে। আচ্ছা সোমনাথ, তোমার কালকে পুরো ভিডিওসটা সকালবেলা, আমি কোনো লাইভ অ্যাটেন্ড করিনি। আমার ওই অতক্ষণ ধরে লাইভ ভালো লাগে না, ঠিক আছে? আমার খুব মনোটোনাস লাগে ব্যাপারটা, ওই জন্য আমি নিজেও লাইভ খুব একটা করি না, আমি লাইভে অ্যাটেন্ড করিও না। আমি সোজা চলে যাচ্ছি তোমাদের ভিডিওসদের মধ্যে, যেটা কাল তোমরা সকালে করেছো। মেড ডিপ্রেশন, এটা খুব সেন্সিটিভ ইস্যু, খুব টেনশনের ইস্যু। কারণ আমি নিজে এটা নিয়ে সাফার করি। আমার ছেলের 19 বছর বয়স, 19 ইয়ার্স ওল্ড। ওর মতো ডিপ্রেশন যে কিভাবে যায় আমি তোমাদের ভাষায় বোঝাতে পারবো না, যেহেতু আমি ডেলি ব্লগিং করি না। ইভেন কন্ট্রোভার্সি ক্যামেরার মধ্যেও আমার ছেলে নেই, আমি আনি না, ইচ্ছে করে আনি না। এই নোংরার মধ্যে ওকে আমি টানি না, কারণ ওর সেই ক্যাপাবিলিটি নেই বা ওর সেই পাওয়ার নেই কোনো কিছু ভালো মন্দ সহ্য করার। ন্যাচারালি ওকে এর থেকে আমি দূরে সরে রেখে দিয়েছি। ও কন্ট্রোভার্সি জিনিসটা কি, মানে কন্ট্রোভার্সি মিনস কি সেটা নিশ্চয়ই জানে। ও শুধু বলে, মা তোমার তো এটা একটা ঝগড়ার চ্যানেল। ও যেটুকু আমাকে কথা বলার থ্রোয়িং দেখে, তাতে শুধু ওর মনে হয় এটা একটা ঝগড়ার চ্যানেল। ও যথেষ্ট ইউটিউবে অ্যাক্টিভ, বাট এগুলো আমি সোমনাথ মন্দিরাকে বলছি, বাট ও কন্ট্রোভার্সির সিও জানে না, কারণ আমি এর মধ্যে ওকে ঢুকতে দিইনি। তো এটার মধ্য দিয়ে সোমনাথ মন্দিরে একটা উত্তর হয়তো পেয়ে যাবে, তাদের মেয়ে কেন কন্ট্রোভার্সি দেখে। হ্যাঁ, আমার যেটুকু মনে হয় প্রত্যেকটা মেল আইডি বা এগুলো যখন মোবাইল কেনার পর তৈরি হয় না, বিভিন্ন মেল আইডিগুলো আমরা যখন মোবাইল নেওয়ার পর তৈরি করি যে যার মেল আইডি দিয়ে, তাই তো? এবার তখনই ইউটিউবটাও তো একটা মেল রিলেটেড অ্যাপ। আমি যে জিনিসগুলো স্ক্রোল করব, দেখব, অটোমেটিক্যালি সেম মেল আইডি দিয়ে যদি আরও 2-3টে ডিভাইস চলে, সেখানে ওই জিনিসগুলো চলে আসবে। যেমন সকালবেলা বললেন আমার ভীষণ অ্যালার্জি, একটা অ্যালার্জিটিক আছে তো, ভীষণ ইয়ে আছে, হাঁচি আসে, সরি। তো আমার যেটুকু মনে হয় মেয়ের কাছে যে কন্ট্রোভার্সি ব্যাপারটা চলে যাচ্ছে, ওরা ইচ্ছে করে দেয়নি, ওরা নিজেরা দেখে। যারা ওরা কন্ট্রোভার্সি দেখবে না কেন, ওরা একটা ডেলি ব্লগার, এত বড় এক মাপের ব্লগার্স, তাদের সম্বন্ধে কোথায় পরনিন্দা পরচর্চা হচ্ছে, কন্ট্রোভার্সি পুরো বাংলাটা বললাম, পরনিন্দা পরচর্চা হচ্ছে, তো সেটা ওদের দেখতেই হবে। সেটা দেখতে যেতে যাওয়ার ফলে ওর মেয়ের কাছে যে ডিভাইসটা আছে সেটা ওদেরই হয়তো কখনো ইউজড করা ডিভাইস, সেখানে ওদের মেল আইডি দিয়ে ওরা ওয়ান্স আপন এ টাইম ওই ডিভাইসের মধ্যে ইউটিউব দেখতো, এবং ওরা যেগুলোকে দেখতো সেইগুলোই মেয়ের কাছে এখন এসে যাচ্ছে। এটা কমন ব্যাপার। আমার এক্ষেত্রে একটাই মনে হয় যে সোমনাথ মন্দিরাকে বলবো, জাস্ট 6 ইয়ার্স ওল্ড, 6 বছর তোমার মেয়ের বয়স, এরকম অবস্থায় মোবাইল দিও না, এই কথাটা বলা যেতে যায় না আজকাল, কারণ এখন সমস্ত কিছুই এইসব ডিভাইস নির্ভর হয়ে গেছে। তবে হার্ট অ্যান্ড সোল চেষ্টা করো বাচ্চাটাকে মোবাইল থেকে দূরে সরে রাখা। আর কন্ট্রোভার্সি ব্যাপারটাকে ডিঅ্যাক্টিভ করা যায় কি না ওই ডিভাইসের মধ্যে, সেটা দেখো। শুধু একজনেরটা না, পুরো টোটাল কন্ট্রোভার্সিটাই কাট অফ করা যায় কিনা, যে ওই জোনের মধ্যে তোমার মেয়ে ঢুকবেই না। তোমার মেয়ে ভালো আঁকা, নাচ, গান, লাখো এক মানে তোমার চ্যানেলস আছে,
এডুকেশনাল চ্যানেলস আছে, সেগুলো দেখুক, যেগুলো মাইন্ডকে রিফ্রেশ করবে, মাইন্ডকে ডেভেলপ করবে। আমার মনে হয় সেটা বেটার। এখন আমাদের ছোট ছোট ফ্যামিলিতে আমরা মোবাইল দিয়ে, বাচ্চাকেই কাঁদছে যায়, মোবাইল দিয়ে খেলতে থাকলো, আমরা কাজ করলাম। বেশিরভাগ ফ্যামিলিতে এখন এই জিনিসটা হয়ে গেছে। তবুও আমাদের বাচ্চারা 19 বছর বয়স, মানে সে তো খুব আগে জন্মেছে তা না। আমরা টিভি ভীষণ নির্ভর ছিলাম। টিভিতে কার্টুন, টিভিতে ছোটোবেলা থেকে যত রকমের ডোরেমন থেকে আরম্ভ করে যত ধরনের কার্টুন হতো আমার ছেলে দেখতো, বহু বয়স পর্যন্ত দেখেছে। তারপর নিজের যখন জ্ঞান বুদ্ধি হলো বা কিছু হলো, তখন মোবাইল কিন্তু দিইনি। ও যা করতো ডেস্কটপে করতো। বিভিন্ন ধরনের গেম ও তৈরি করতো, ইনবিল্ড করতো। সবাই যারা গেম টেম নিয়ে করে তারা জানবে, গেম ইনবিল্ড করতো। তাতেও বকুনি খেত আমার কাছে, যে এত কেন গেমের ওপর মানে তোর মন। তবে খুব সিনসিয়ার ছিল পড়াশোনায়, সেই জন্য পড়ার সময়টা যেটুকু মন দিয়ে পড়তো, আর ওই ডিভাইসের সামনে বসেও ডেস্কটপে গেমস দেখতো। আমি সোমনাথকে বলবো, হয়তো তোমার বাড়িতে ল্যাপটপ আছে তোমাদের কাজের জন্য, এডিট করতে লাগে, বাচ্চাটার জন্য একটা ডেস্কটপ অ্যারেঞ্জ করো। টিভি তো আছে, টিভিতে কার্টুনও হয়, ও তোমার মেয়ে দেখে, আমি দেখেছি। যখন ভালো তো লাগে না একভাবে সব জিনিস দেখতে, ও তখন নিজের মতো করে কিছু যদি খুঁজতে চায়, ওকে মোবাইল থেকে সরিয়ে ডেস্কটপ দাও। তার দুটো এফেক্ট, এত বড় স্ক্রিনে দেখছে, চোখটা খুব বাজবে। আর নতুন করে ডিভাইস এনে মেন নামে যদি মেল করা যায়, বা সেটাই হচ্ছে বেটার হবে, বা করে দেওয়া যায়, তাহলে অ্যাটলিস্ট ওর ডিভাইসে কোনো রকম ও যেটুকু সার্চ করবে সেটুকু আসবে, সেখানে কোনো কন্ট্রোভার্সি আসবে না আশা করি। কন্ট্রোভার্সি হলো বোঝার মতো বয়স তোমার মেয়ের হয়নি। হোয়াট ইজ কন্ট্রোভার্সি সেটাই হয়তো জানে না। সে শুধু দেখছে অদম্যভাবে তার মা বাবার ওপর একটা গালি, ইনসাল্ট করা হচ্ছে, ঠিক আছে। স্বভাবতই শিশু মন দাগ কাটবেই। বাবা মাকে দেখো না, আমরা পথ চলতে গেলে বা বাড়িতে যদি সন্তানরা বড় হয়, দেখে তার বাবা মাকে এসে কেউ ইনসাল্ট করে গেছে, ওদের সাথে সাথে রিভেঞ্জিং অ্যাটিটিউড তৈরি হয়, এবং সেটা যত বড় হয় ততই ডেভেলপ করে। এত বড় সাহস আমার মাকে বলছে, এত বড় সাহস আমার বাবাকে বলছে, একে আমি ছেড়ে দেবো না। এটা কিন্তু প্রায় হয়। তো আমার মনে হয় সেই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা যাতে গ্রো না করে, সেই জন্য ওকে মোবাইল থেকে সরিয়ে দাও, নতুন করে ডেস্কটপ নিয়ে আসো, ইনবিল্ড করো, বিভিন্ন ধরনের গেম ইনবিল্ড করো, ও সেগুলো দেখুক। ওর যে টাইম পাস, যে সবসময় তো মানুষ পড়াশোনা করতে পারে না, একটা টাইম পাস থাকে, কারণ বাবা মারা আজকাল সবাই ব্যস্ত। আমরা করেছি, ছেলেকে নিয়ে ব্যায়ামে নিয়ে গেছি, ছেলেকে নিয়ে আঁকায় নিয়ে গেছি, তুমিও করো, আমি জানি, তোমার ব্লগস আমি দেখেছি, মেয়েকে নাচ শেখাও, আঁকা শেখাও, খুব ভালো। অবসর সময় চেষ্টা করবে মেয়ে যেগুলো ইন্টারেস্ট আছে, আঁকা, নাচ, এক্সট্রা পড়াশোনা ছাড়া এক্সট্রা, সেগুলোতে যাতে বেশি করে মনোনিবেশ করে। এইভাবে ওর মনোনিবেশ ব্যাপারটাকে যদি তুমি বাড়িয়ে দাও, দেখবে ও ডিভাইস থেকে সরে আসছে, হ্যাঁ, এই নেশার জিনিস থেকে সরে আসছে। তাতে দুটো লাভ হবে, ওর মাইন্ডটা অনেক ডেভেলপ করবে, মাইন্ডটা অনেকটা রিফ্রেশ হবে, আর চোখটার হাত থেকে বাঁচবে। আজকাল ছোট ছোট বাচ্চাদেরও গ্লুকোমা হয়ে যায় অতিরিক্ত এই ডিভাইস দেখার জন্য। সব কিছুর ভালো মন্দ আছে, তো সেই জন্যই বললাম। কারণ আমাদের ছোটোবেলায় একটা রচনা লিখতাম, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। আমার একটা রচনা দিত প্রায়, সেই রকম বিজ্ঞানে কিন্তু 50-50, বিজ্ঞান সবই যে আশীর্বাদ তা না, বিজ্ঞানে অভিশাপও আছে। সেরকম হচ্ছে এইসব মোবাইল। তার মানে আমি পুরোটা অভিশাপ বলবো না, ব্যবহার বিধিটা যদি আমার হাতে কন্ট্রোলে থাকে, আমি কতটুকু দেবো বা কতটুকু ছাড়বো, তাহলে কোনো জিনিসটাই অভিশাপ পর্যায়ে দাঁড়ায় না, তাই তো। এইটুকু সোমনাথকে আমি বললাম
মেয়ে যখন যে জিনিসটার ওপর তার মাইন্ড এফেক্ট করছে তার থেকে তোমরাই পারবে তাকে সরিয়ে দিতে। অ্যাট প্রেজেন্ট যদি তোমাদের মেল আইডি থেকে ওই ফোনটা থাকে, তোমাদের ইউজড ফোন হয়, তাহলে অবভিয়াসলি তোমরা যেগুলো সার্চ করে দেখে এসছো সেটাই ওর কাছে আসবে। এবং দেখতে দেখতে মা সম্বন্ধে বাবার সম্বন্ধে কে কী বলছে দেখতে দেখতে ওরও একটা কিউরিওসিটি জন্মাবে, আমার মা বাবার নামে কোথায় কে কী বলে। ও কিন্তু কিছুই বুঝছে না, বোঝার বয়সও নয়। এটা 6 বছরের বাচ্চা কোনো কন্ট্রোভার্সি উচ্চারণই করতে পারবে না, তো কন্ট্রোভার্সির জন্যে ঢোকা। এটা সোমনাথকে আমার ভালোবাসি, সোমনাথকে বিশেষ করে খুব ক্লিয়ার কাট একটি ছেলে, আমার ভীষণ ভালো লাগে। মন আর মুখের মধ্যে কোনো ডিফারেন্স নেই। সোমনাথের মন এবং মুখের মধ্যে কোনো ডিফারেন্স নেই। যেটা মনে হয় সেটা মুখ এবং কথার মাধ্যমে রিফ্লেক্ট হয়। হ্যাটস অফ, এরকমই থেকো সোমনাথ, একদম নিজের পয়েন্টে স্টিক থাকবে, তাতে যতই জীবন চলতে বাধা আসুক না কেন সেটা খুব সাময়িক থাকবে। আমি তোমাকে এটাই রিকোয়েস্ট করব, হার্ট অ্যান্ড সোল মেয়ে যে ডিভাইস ইউজ করছে সেই ডিভাইসটাকে অফ করে দাও। যদি ডিভাইস একান্ত দিতে হয় নিজস্ব অন্য মেল আইডি বা মেয়ের, যদি আমি একটা ঠিক জানা নেই 6 বছরের মেয়ে মেল আইডি তৈরি করা হোপফুলি যায়, এটা আমি ঠিক পুরোটা জানি না বলে না বলতে পারছি না, আমার মনে হয় যায়, বা সেটাই করো যেটা থেকে কোনোভাবে তোমরা কি কাজ করছো ও যাতে জানতে না পারে। আমি বললাম প্রথমে আমার 19 বছরের ছেলে আমার কন্ট্রোভার্সি দেখে না, ইভেন সাবস্ক্রাইবও করা নেই, কারণ ও যে মুহূর্তে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সেহেতু ওর ফটফট করে কন্ট্রোভার্সি ঢুকতে থাকবে। ও পুরো ব্যাপারটাই থেকে ও ডিটেচ। আমি পেরেছি, আমি আমার ছেলেকে কোনো ব্লগিং, কোনো কন্ট্রোভার্সি কিচ্ছু থেকে দেখার মতো মানে সেই নেশাটা তৈরিই করিনি। ও ইউটিউব মানে এডুকেশন, ইউটিউব মানে হচ্ছে গেমস, তাও পাবজি না, ইন্টারন্যাশনাল ক্রিকেট, ফুটবলস, আউটডোর গেমসগুলো ওর তো আউটডোরে গিয়ে খেলা সম্ভব নয়, সেগুলি ওই ইনডোরে খেলে। ঠিক আছে, এইটুকু সোমনাথকে আমি বললাম। তোমরাই পারবে তোমাদের মেয়েকে পরিপূর্ণ তোমাদের পিতৃমাতৃ স্নেহে গার্ড দিয়ে, ভালোবাসা দিয়ে তার ডিপ্রেশন কাটিয়ে দিতে। একান্ত না হলে লোকে মেডিসিন ডিপেন্ডেন্ট হয়, কাউন্সিলিং করায়, ডাক্তারের কাছে নিয়ে যায়। যদি তোমার মনে হয় ডাক্তার পর্যন্ত যাওয়ার দরকার নেই, আমার মনে হয় তোমরাই সাফিসিয়েন্ট তাকে তার কাউন্সিলিং করে তাকে তার ডিপ্রেশন থেকে বের করে নিয়ে আসা। এটা সোমনাথকে একটা পয়েন্ট বললাম। আর সেকেন্ড পয়েন্ট, এখানে আমার একটু অবজেকশন আছে। তুমি যা বলেছো সব কথা এগ্রি করে নিয়ে বলি, তুমি একটা কথা বলেছো না যে খুব দুঃখ লাগে আর যখন খুব আনন্দ হয় মানুষ তখন অ্যালকোহল নেয় বলে, অবশ্য তুমি ডিসক্লেমার দিয়েছো যে এটা আমি উচিত না অ্যালকোহল। ইয়েস বেটা, ইয়েস, অ্যালকোহল বা স্মোকিং যাই বলো, কোনো নেশার জিনিস এভাবে প্রমোট করাটা ঠিক না। যেটা তোমার মন্দিরা হিট অফ দ্য মোমেন্টই বললো 1 জানুয়ারি লাস্ট খেয়েছি, আবার কামিং 1 জানুয়ারি খাবো। খাও না খাও সেটা তোমার লাইফ, তোমার লাইফস্টাইল, সেখানে ইন্টারফেয়ার করার কোনো অধিকার আমার আছে বলে আমি মনে করি না। একান্ত ব্যক্তিগত মত বললাম। তবে সোশ্যাল প্ল্যাটফর্মে যখন কাজ করবে, যে জিনিসগুলো সোশ্যালি হানিকারক সেগুলোকে মানে উচ্চারণ না করাই ভালো। হ্যাঁ, সেগুলোকে প্রমোট করা একেবারেই উচিত নয়। অ্যালকোহল ইনটেক করা, স্মোকিং করা, এই বার্তাটা দেওয়াটা কখনোই উচিত নয়। ঠিক আছে, তোরা 1 জানুয়ারি কেন, প্রত্যেকটা মাসের 1 জুলাই, 1 আগস্ট, 1 সেপ্টেম্বর, 1 অক্টোবর তোমরা নিতেই পারো।
তোমরা তোমাদের লাইফে কিভাবে এনজয় খুঁজে নেবে, কমপ্লিটলি ইয়োর চয়েস। সেটাকে তোমরা যদি পাবলিক না করো তাহলেই হলো। পাবলিক ঠিক ততটাই করবে যতটুকুর মধ্যে গ্রহণযোগ্যতা থাকবে, যতটুকুর মধ্যে নেওয়া যায়। পাবলিক হবে না কিছু কনফিডেন্সিয়াল জিনিস। প্রত্যেকটা মানুষের লাইফে কনফিডেন্সিয়াল একটা জোন আছে। আমি এই কথা বারবার বলেছি যে আমি ডেলি ব্লগার বলে হাটের মাঝে সব কিছু ওপেন করে দেবো, ডেফিনেটলি নয়। কারণ কাক শকুন বসে থাকে সেসব খাবারগুলোকে গ্রহণ করার জন্য এবং ব্লগারদের ডিস্টার্ব করার জন্য। তো আমি সোমনাথে মন্দিরা, তুমি বলেছো কামিং 1 জানুয়ারি আমরা আবার খাবো। তুমি 1 জানুয়ারি কেন বেটা, তুমি 1 জুলাই আসছে, 1 আগস্ট, প্রত্যেক মাসের 1 ডেতে তুমি ইনটেক করতে পারো, বাট সেটাকে সোশ্যাল মিডিয়ায় না দেখানোই ভালো। ফ্রিজের ডোর পুরো ওপেন করে তোমার ফ্রিজের মধ্যে কি এমন আছে সেটা না দেখানোই ভালো। কারণ এমন অনেক কিছু থাকতে পারে যেগুলো দেখানোটা খুব একটা সুখকর হয় না। তুমি আয়নায় যেমন রূপ দেখাবে, প্রতিচ্ছবি সেরকম পাবে। মানে তুমি ব্লগে যেই রকম দেখাবে প্রতিচ্ছবিটা ব্লগের মাধ্যমে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, তারা সেইভাবেই ক্রিটিসাইজ করবে। এটা হচ্ছে নিয়ম। আয়নায় তুমি যেরকম রূপ দেখাবে প্রতিচ্ছবি সেরকম পাবে। তাহলে তোমাদের নিজেদের লাইফেরই আগে চক আউট করে নাও কোনটুকু আমরা কন্ট্রোভার্সি মানে ব্লগিংয়ের মধ্যে নিয়ে আসবো, দেখাবো, কোনটুকু আমরা একান্তই পার্সোনালি কাটাবো। তাহলে দেখবে যে যদি তোমরা কন্ট্রোভার্সি না চাও, আর যদি তোমরা নিজেরাই কন্ট্রোভার্সি চাও, দ্যাটস অ্যানাদার পার্ট। তাহলে ইচ অ্যান্ড এভরিথিং তুমি দেখাতেই পারো। তাহলে এটাও ঠিক, সব যখন দেখাবে সবাই যে সেইগুলোকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করবে এমন কিন্তু কথা নয়, তাই না? প্রত্যেকের ডেলি লাইফ আলাদা। কেউ সকালে উঠে চান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর পুজো করে শুরু করে তার দৈনন্দিন জীবন ভোর 6টা থেকে কি 7টা থেকে। কেউ লেট নাইট পর্যন্ত পার্টি করে রাত বেলা 12টা পর্যন্ত শুয়ে উঠে বেডে কফি খেয়ে তারপর তার ডেলি লাইফ শুরু করে। আমার চোখে দুজনার লাইফ যদি নিয়ে আসে, আমি বলবো ভোরবেলা উঠে শুদ্ধ বস্ত্রে প্রাণায়াম করে ধ্যান করে মনটাকে কনসেন্ট্রেশন করে পুজো আর্চা করে কাজে হাত দাও, সেটার মধ্যে বেশি জোশ আসবে। বেলা 12টা পর্যন্ত শুয়ে কফি মগে কফি খেয়ে সেই লাইফস্টাইলটা আমার চোখে পছন্দ নয়। কিন্তু সেটা নিজস্বই আমার মত, তাই তো? এটা তো আমার পছন্দ নয় বলে সবাইকেই এইটা বলতে হবে যে না, লিভিং উইথ মিলি বলে দিয়েছে ভোরবেলা উঠে পুজো আর্চা করে চান করে লাইফ করাটাই হচ্ছে ঠিক, অথেন্টিক। 12টা পর্যন্ত শুয়ে বেড কফি নিয়ে বেড থেকে বেরোটা অনৈতিক বলে সবাইকে বলতে হবে? কখনো নয়, কখনো নয়। চয়েস আপনা আপনা। তোমরা সেই মতো মেন্টালিটিটা তৈরি করে নাও। কন্ট্রোভার্সিতে তোমরা যখন ডেলি ব্লগিংয়ে যদি সব কিছু শেয়ার করো, পজিটিভ নেগেটিভ দুটো দিককেই গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করো, আর যেগুলোকে ইগনোর করা বা যাদেরকে ইগনোর করা তাদেরকে জাস্ট ইগনোর করো, তাহলে দেখবে রাস্তাটা স্মুথ হবে। এবং সর্বশেষে সোমনাথ মন্দিরাকে বলবো, এগিয়ে চলো। ইয়াং জেনারেশন তোমরা অনেকটা দূর এগোবে আশা রাখি। শরীর সুস্থ রাখো, টেনশন নিও না। সোমনাথকে বিশেষ করে বলবো, টেনশন সুগারের মেন জোম, এবং সুগার হচ্ছে একদম সাইলেন্স কিলার। সুগার নিজে রোগ নয়, কিন্তু বিভিন্ন রকমের বডিতে রোগকে ওয়েলকাম করার জন্য সুগার কিন্তু একটা বিরাট অবদান রাখে। এই সামান্য 32-33 বছর বয়সে যদি এই হাই সুগার হয়ে যায় তাহলে কিন্তু ভবিষ্যৎ পড়ে রয়েছে।
এবং তুমি নিজেই বলেছো তুমি একজন মেয়ের বাবা, তার মানে কতটা স্ট্রং থাকতে হবে ফিজিক্যালি, মেন্টালি। মেয়েকে মানুষ করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। সেই জন্য অফ টাইমে মেয়েকে নিয়ে বেরো, ঘোরো। মেয়ে যেগুলো বেশি করে পছন্দ করে, যে লাইফস্টাইল মেয়ে চায়, সেই লাইফস্টাইলটা মেয়েকে দাও। মেয়ে তার বাবা মাকে কীভাবে চায় সেটাকে কাউন্সেলিং করো, সেটাকে দেখো। নিজেকে কাউন্সেলিং করো। কেউ কারোর সন্তান চায় তার বাবা মা সবসময় বাইরে থাকুক, আমাদের মতো আমি লাইফস্টাইল ইউজ করি। কারোর সন্তান চায় আমার বাবা মা আমাকে এখনও খাইয়ে দিক, আমার বাবা মা আমার সঙ্গে একদম বাহুবন্ধ হয়ে থাকুক। সন্তানের ডিম্যান্ড কি, তাই তো? ফার্স্টে বাবা মাকে সেটাকেই বুঝে নিতে হবে, সেইটাকে প্রায়োরিটি দিয়ে, সেইটার ওপর ইম্পর্টেন্সি দিয়ে নিজের লাইফটাকে আগে গোছাতে হবে। তারপর যারা বা যে তোমাদের কাছে অন্যায় করেছে তখন তার পার্টটা নেবে। আজকে তুমি যদি কোনো অফিসে গিয়ে জব করতে, সেই অফিসে যদি কোনো গন্ডগোল হতো, তোমার মেয়ে কি জানতে পারতো না, তোমাকে একাই হ্যান্ডেল করতে হতো। আজকে তুমি ইউটিউবের মতো একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করছো, জনমাধ্যমে কাজ করছো, কোটি কোটি মানুষ সেগুলো দেখছে, তার মধ্যে তোমার মেয়েও পড়ে যাচ্ছে। কিন্তু তোমার যদি একটা অফিসে গিয়ে সাধারণ মানুষরা যেটা করে 10টা 5টা বা এরকম একটা অফিস জার্নি করে, অফিসে গিয়ে তাকে কি টেনশন নিতে হচ্ছে, কি সাফার করতে হচ্ছে, বড়জোর তার স্ত্রী জানবে। স্বামীর অর্ধাঙ্গিন হিসাবে স্ত্রী জানবে। সন্তান পর্যন্ত সেই মেসেজটা ফরওয়ার্ডই হবে না, জানতেই পারবে না, কারণ কোনো সোর্সই নেই জানার। সে তার বাবাকে পেয়েছে, আনন্দ করবে, মা আছে কাছে, আনন্দ করবে। তো সোমনাথকে সেটা বলবো, ইউটিউবটা তোমাদের কাজের জায়গা, সেই কাজের জায়গাটা কিভাবে সামলাবে এটা ইয়োর রেসপন্সিবিলিটি বা ইয়োরস রেসপন্সিবিলিটি। সেখানে মেয়েকে ইনভলভমেন্ট করো না, মেয়েকে যতটা পারো সেই ইনভলভমেন্ট থেকে দূরে সরে রাখো। তার জন্য যত রকম রাস্তা হয় আমি বলে দিলাম। নতুন ডিভাইস করো, যে ডিভাইসে মেল আইডি তোমার মেয়েকে দিয়ে ক্রিয়েট করো, যেখানে তোমরা কোনো দিন ভুলেও সেই ডিভাইসে নিজেদের চয়েসে কিছু দেখবে না। অটোমেটিক্যালি ওর হাজার স্ক্রোল করলেও ও কিছু পাবে না। এখন যদি ও নেশা হয়ে যায় এসব ব্লগিং বা কন্ট্রোভার্সি দেখা, দ্যাটস অ্যানাদার পার্টস, বাট ইজিলি দূর করে এই জায়গা থেকে দূরে সরিয়ে রাখা যায়। কারণ আমি যখন একটা 19 বছরের ছেলেকে কন্ট্রোভার্সি দেখে, কন্ট্রোভার্সি জোন কি সে জানেই না, তাহলে তোমার একটা 6 বছরের বাচ্চা পারবে না? এটা মানলেই এটা তো হতে পারে না। এটা তোমাদেরকেই স্থির করে দিতে হবে তোমার মেয়ে কি দেখবে বা কি দেখবে না। হয়ে গেল, এইটুকুই বলা। আবারও বললাম আমার মত, প্লিজ এর মধ্যে কেউ ইন্টারফেয়ার করে বলবে না যে সোমনাথ যা বলেছে, মন্দিরা যা বলেছে সম্পূর্ণরূপে ঠিক, তুমি এটা দ্বিমত কেন করলে। প্রথম কথা, আমি দ্বিমত করিনি, আমি বুঝিয়েছি। ধরে নাও আমি আজকে সোমনাথ মন্দিরার কাউন্সিলিংটা করেছি। যে কোনো কাউন্সিলারের কাছে গেলে, মেডিকেল কাউন্সিলারের কাছে, যারা সাইকোলজিস্ট বলে তাদেরকে, আর আমি বহুবার বলে আমার মুখে থুতু উঠে গেছে, সাইকোলজি আমারও, ফিলোসফির সঙ্গে সাইকোলজিও আমাদের সাবজেক্টস ছিল। সাইকোলজিস্টের কাছে গেলে না, আগে মেয়েকে কিচ্ছু করবে না। ধরো ওরা সাইকোলজিস্টের কাছে গেল ডিপ্রেশনের জন্য, আগে বাবা মার কাউন্সিলিং হবে, তারপর মেয়ে পর্যন্ত যাবে। এটা রুলস, এটা ওয়ে, এখানে গাজোয়ারির কোনো ব্যাপার নেই। এইবার যাদের সূত্র ধরে সোমনাথ মন্দিরার এই রাস্তায় আসতে হলো, তার কাছে যাই, মানে গুতো পা। আমি না তোমাকে ঘোড়ামুখী বললাম, না তোমাকে দালাল বললাম, আমি কিচ্ছু বললাম না। তোমার নামে তুমি কতটা সচ্ছল আই ডোন্ট নো, কারণ তুমি কখনোই বলনি আমার নাম নিয়ে যা ইচ্ছা বলতে পারো, কারণ তোমার মধ্যে ভরপুর প্রতিহিংসা আছে, তোমার মধ্যে ভরপুর প্রতিহিংসা আছে। তুমি একজন সাইকিয়াট্রিস্ট মহিলা। আমি ডে 1 আমার ভিডিও শুরুই হয়েছে
যখন সন্দীপকে নিয়ে বলা আমি শুরু করেছিলাম, প্যারালালি তোমাকেও আমার অ্যাটাক ছিল যে তুমি ভরপুর সাইকিয়াট্রিস্ট একজন ওমেন, তোমার যদি ইনফার্টিলিটিটা মেন অধ্যায় হয় চিকিৎসা, আমি বলছি না ইনফার্টিলিটিটা তোমার দোষ, ইনফার্টিলিটি একটা ব্যাধি, যেমন সুগার, প্রেশার, আমি প্রতিটা ব্লগে এই মেসেজটা দিই, সুগার, প্রেশার, ক্যান্সার, টিবি, টিউবারকুলোসিস যেটা হয়, টিবি, এরকম যেমন বিভিন্ন রোগ আছে, ইনফার্টিলিটিও হলো একটা ব্যাধি, না হলে এত ইনফার্টিলিটি ক্লিনিক গড়ে উঠতো না। বিভিন্ন কারণে ইনফার্টিলিটি তৈরি হয়, তারও আমি তোমাকে নিয়ে একটা করেছি, তুমি কোনোদিন সেগুলো নিয়ে অ্যানালিসিস তোমার ব্লগে করো না। কালকে কোন বিয়ের পর তোমার পাড়ার কে বলেছে সেটাকে হাইলাইট করলে, আমার মনে হয় তুমি চেষ্টাই করোনি প্রেগনেন্সি নিয়ে আসা বা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট প্রপারলি চেষ্টাই করোনি। যতটা চেষ্টা তোমার আছে অন্য লোকের সংসারে ঢুকে অদেখা জিনিসগুলোকে এস্টাবলিশ করার মধ্যে তোমার যতটা প্রচেষ্টা আছে তার 1% প্রচেষ্টা তোমার নেই যে আমার যে ইনফার্টিলিটি ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি সেটাকে সাকসেস করি। ফালতু সেন্টিমেন্ট তৈরি করবে না যে আমার ফাঁকা জায়গা আছে বলেই সবাই অ্যাটাক করে। ইউটিউবে হাজার হাজার মানুষ আছে যাদের এই ফাঁকা জায়গা আছে, বা এই জগৎ দুনিয়ায় অনেকেরই আছে। আমি জগৎ দুনিয়ার কথা বাদ দিলাম, ইউটিউবেই আছে, কাউকে তো অ্যাটাক করা হয় না, কাউকে অ্যাটাক, তুমি এই জায়গাটা তৈরি করে দিয়েছো। আমি আসার পর তো বহু মানুষকে নিয়ে তুমি মানে বহু মানুষের বাচ্চাদের প্রতি তোমার একটা হিংসা, বাচ্চাদের নিয়ে কোনো কথা বলার সময় তোমার চোখের মধ্যে একটা হিংস্রতা প্রতিফলিত হয়, মুখের মধ্যে দিয়ে একটা হিংস্রতা প্রতিফলিত হয়। যখন এই হিংস্রতা প্রতিফলিত হবে না, তখন অটোমেটিক্যালি তোমার সমস্ত হরমোনালগুলোই ব্রেনের ডিসব্যালেন্স হয়ে যাবে। সেখানে ইনফার্টিলিটি দিল্লি কেন, তুমি আমেরিকায় গেলেও সাকসেস হবে না। ইনফার্টিলিটিকে সাকসেস করতে গেলে ব্রেনটাকে খুব কাম অ্যান্ড কোয়াইট রাখতে হয়, খুব ঠান্ডা রাখতে হয়, যাতে টেনশন নিতে হয় না, যাতে প্রত্যেকটা হরমোন ব্যালেন্সে থাকে, তাহলেই প্রেগনেন্সি এসে যায়। এখন প্রেগনেন্সি মানে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট এমন লেয়ারে এমন জায়গায় উঠে গেছে, বাচ্চা না হওয়াটাই অস্বাভাবিক হয়ে যাওয়ার, মানে বাচ্চা হলো নেই কি রে ভাই, ইনফার্টিলিটি করে হলো না, মানে এইরকম। আমার ফ্ল্যাটের যে সুইপার তার বইয়ের এন্ডোমেট্রিওসিস ছিল, 5 বছর ট্রিটমেন্ট করে মাস 6 আগে তার টুইন বেবি হয়। কোথা থেকে? আরজিকর থেকে। আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল, সবাই জানবে, সেখান থেকে টুইন বেবি হয়, একটা ছেলে একটা মেয়ে। কি করে হলো? এটা সুইপারে কত মাইনে থাকবে? তারা ধ্যানটা ওই দিকেই দিয়েছিল, ট্রিটমেন্টের দিকে। তুমি ধ্যান দেবে প্রত্যেকটা বাচ্চার খারাপের দিকে, কারোর সে কণিকার মেয়ে হোক, সে সীমার ছেলে মেয়ে হোক, সে ইপ্সিতার মেয়ে হোক, সে সন্দীপের ছেলে হোক, কি সেটা মন্দিরার মেয়ে হোক, তোমার হিট লিস্টে বা সেটা প্রিয়ার ছেলে আয়ুষ হোক, কেউ বাদ যায়নি। মনে হয় না যে আমি কন্ট্রোভার্সি করছি যখন আমার অপোজিটে আমারই সমবয়স্ক বড়জোর একজন, কি আমার থেকে বড় কি ছোট একজন ক্রিয়েটার্স থাকবে, আমি সেই পর্যন্ত আমি যাব, তাদের সন্তানকে ধরে নয়। তোমার এত বড় হিম্মত, তুমি প্রতিটা বাচ্চাকে ক্রিটিসাইজ করেছো। প্রত্যেকটা বাচ্চার মধ্যে ভগবান বাস করে। এই যে শাস্তিটা তুমি এখন পাচ্ছ, ঈশ্বর তোমাকে দিচ্ছে। এখন তুমি যতই ফাঁকা আওয়াজ দিয়ে বলো, মানুষের কখনোই সিম্প্যাথি হবে না। তোমার ব্লগস হচ্ছে অদেখা মানে জিনিসকে প্রতিস্থাপন করা। তুমি দেখেছিলে যে আমি সন্দীপটাই নিয়ে আসি, সীমা যখন সন্দীপের সঙ্গে তারাপীঠ গেছিল, সন্দীপের সাথে এক রুম শেয়ার করেছিল, দেখেছিলে? দেখোনি।
সেই মত প্রতিষ্ঠা করেছিলে? কোন আঙ্গিকে বলেছিলে? কে বলে গেছিল তোমাকে? সীমা ব্যাঙ্গালোরে তার দাদাকে নিয়ে যখন ট্রিটমেন্টে যায়, অত একটা ভ্যালুয়েবল ট্রিটমেন্ট, সেখানে তুমি বলে দিলে সীমা তারাপীঠে গিয়ে প্রেগনেন্ট হয়েছে, সেটাকে মানে অ্যাবর্শন করতে সে চলে গেছে ব্যাঙ্গালোরে। লজ্জা করে না সেই সব কথাগুলো বলতে? মাম্পি একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, তার বাড়িতে সে সারা রাত ডিউটি করে। কারণ আমি এটা জানি, আমার নিজের বোনঝি একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, তার ডিউটি শুরু হয় দুপুর কি বিকেলই বলি, বিকেল 5টা থেকে ডিউটি শেষ হয় সকাল 6টা থেকে 7টা। আমি জানি, সেই জন্যই আমি এই কথাগুলো বলতে পারছি। অহেতুক তাদেরকে বলেছ বাজে কথা। অর্ককে পেছন পাকা, অর্ক পেছন পাকা হোক সামনে পাকা হোক, অর্কর বাবা মা আছে, অর্ক বিবাহিত, অর্ক শ্বশুর শাশুড়ি আছে, তারা বুঝে নেবে। তার অর্ক শ্বশুর শাশুড়ি বুঝে নেবে অর্ককে তারা জামাই হিসেবে মেনে নেবে কিনা, অর্ক অসময়ে বিয়ের জন্য। আর অর্কর বাবা মাও বুঝে নেবে যে অর্ক অসময়ে বিয়ে করার জন্য তারা তাদের সন্তান হিসাবে তাকে মেনে নেবে কিনা, সেটা বুঝে নেবে। অর্ক অনাথ নয়, তাকেও টেনে এনেছ। রিসেন্ট রণ, আমাদের সবার আদরের রণ, তার গায়ে একটা চূড়ান্ত কালিমা লিপন করেছ, যেটা ভবিষ্যতে একটা বিরাট প্রশ্ন সামনে দাঁড় করিয়ে দেয় ইপ্সিতাকে, ইপ্সিতার ফ্যামিলিকে। এই কৃতকর্মগুলোর জন্য তুমি নিজে দায়ী। আর কৃষাণু তো হাতের ময়লা, যখনই বেরোছো তখনই বলেছো, যখনই বেরোছো তখনই বলেছো। তাহলে তোমার জায়গায় তৈরি করেছো তুমি এই নষ্টামি করে। তুমি যদি প্রথম দিন থেকে, ডে 1 থেকে তোমার এই ইনফার্টিলিটিটাকেই তোমার মেন ইস্যু থাকতো, এবং প্রত্যেকটা বাচ্চার প্রতি তোমার মাতৃ স্নেহ থাকতো, তাহলে আমি তোমাকে 100% এইটুকু সিকিওর করতে পারি যে বাচ্চা নিয়ে তোমাকে কেউ কোনোদিন কোনো কথা বলতো না। তুমি অ্যাটাক করছো তোমার সামনে যে তোমার কি বলবো ক্রিয়েটার্স আছে, সেই তোমার অবভিয়াসলি তুমি অ্যাটাক যখন করবে তোমার নেগেটিভ ক্রিয়েটার্সই অ্যাটাক করবে। তুমি 100% করছো, করতেই পারো, সেটা তোমার জব। যেহেতু তুমি কন্ট্রোভার্সি করছো, তোমার পছন্দ হচ্ছে না, তুমি বলতে পারো। তুমি কোথা থেকে এই ইপ্সিতা, রিম্পা, কণিকা, মন্দিরা, সন্দীপ, এদের ছেলেগুলো বাচ্চাগুলোকে টেনে নিয়ে এসছো? আজকে কৃষু যখন তার জন্মদিনে গিফট পেয়েছো, তোমার চোখটা দেখে যেন মনে হচ্ছিল না ওই কৃষুর ওই স্লিপটা পেলে তুমি মনে ওই স্লিপে পরে এখন খেলে দিতে। কৃষাণু যে আমাদের স্লিপটা পেয়েছে যে গিফটে জন্মদিনে, তোমাকে যদি ওই স্লিপটা চোখের সামনে রাখা হয় তুমি মনে ওই স্লিপে খেলবে। চোখটা এমন লালায়িত হয়েছিল। তোমার যখন বারবার মনে হয়েছিল যে কৃষাণুর জন্মদিনে অনাথদের গিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে তুমি তোমার জন্মদিনকে কেন দক্ষিণেশ্বরে, বেশ দক্ষিণেশ্বরে সেলিব্রেট করেছো, কেন গিফট নিয়েছিলে? বলতে পারতে এটা একটা মিট আপ, সবার সাথে দেখা সাক্ষাৎ করব, মা ভবতারিণীর মন্দিরে ভোগ খাবো, কোনো উপহার সাথে আনবে না। আবার তুমি ফোন করে জিজ্ঞেস করেছো কে কি উপহার নিয়েছো, যখন উপহারটা তুমি আনবক্সিং করছো কনফিউজ ছিলে কে কি দিয়েছো। তোমার নিজের লোভটা লোভ নয় না? আর ছোট ছোট শিশু বাচ্চাগুলো তারা কিভাবে খেলবে, তারা কিভাবে থাকবে, সেখানে ইন্টারফেয়ার করছো। তারপর জন্ম তুমি দেখেছো? উজ্জ্বল কণিকার তার মেয়ের জন্ম ইতিহাস তুমি কিছু দেখেছো? কল্পনা করেছো? রণ এত বড় আস্পর্ধা তোমার। আজকে মায়ের মন, তুমি মা হওনি বলেই, বা তোমার ওই নার্ভ ডেভেলপ নেই বলেই তুমি মাদের কোন জায়গায় গিয়ে আঘাত লাগলে মাদের মন জ্বলে ওঠে, সেই জায়গাটাই তুমি জানো না। এই একটা কারণ, যেহেতু এই কারণেই তোমাকে বলা হয়েছে দুর্বল স্থানে, এই কারণেই আঘাত দেওয়া হয়েছে, নিজে মা নাও বলেই তুমি এইগুলো বাচ্চাগুলোকে অ্যাটাক করছো। তুমি যদি প্রতিটা বাচ্চার প্রতি সিম্প্যাথেটিক একটা, যেমন কলকাতা ক্যানভাসে গৈরিকা চন্দন, গৈরিকা দিকে প্রতিটা বাচ্চা মানে ওর মানে সাবস্ক্রাইবারের মধ্যে বেশিরভাগই হচ্ছে ইয়াং জেনারেশন,
ঠিকঠাক বাচ্চা হলে ওদের তো মেয়ের সমান হতো। প্রত্যেকে কেউ গৈরিকাকে মা বলে, কেউ মামুনি বলে, বলে আমার একটা না, সে মা শারদার মতো কথা, ওর একটা না, আমার হাজার হাজার সন্তান। এই মনের উদারতা, মনের এই ব্রডনেস, তারা যে কোনো আপদ বিপদে ওই মেয়ে জামাইরা তারা ঝাঁপিয়ে পড়ে। আমি তো প্রথম ভাবতাম ওরাই হয়তো সবকটাই ওর নিজেরই মেয়ে জামাই। অনেক পরে বুঝেছি ওগুলো তারা প্রথমে ছিল সাবস্ক্রাইবার, পরে ভালোবাসার টানে তারা মেয়ে জামাই হয়ে গেছে। কই তুমি তো তৈরি করতে পারো নি একটা বাচ্চার সাথে সেরকম সম্পর্ক যে আন্টিটাকে দেখলেই, যে গুতপা আন্টিকে দেখলেই জড়িয়ে ধরা বলে তোমার ছায়া দেখলেই তারা পালাচ্ছে, তোমার ছায়া দেখলে তারা ট্রমাটাইজ হয়ে যাচ্ছে। এবার কি বলবে, যেহেতু জয়ী রণর থেকে একটু বড়, জয়ীর মনে সেগুলো এফেক্ট করছে। আজকে রণ একটু বড় হলে সেটা রণের মধ্যেও এফেক্ট করতো। সেও মায়ের কাছে যদি প্রশ্নটা তোলে, মা আমি তোমার সন্তান না, মানে সেই বোধটা যদি ও ডেভেলপ করতো। আমি বারবার বলেছিলাম আমার ভয়টা ছিল ইপসিতার মেয়েকে নিয়ে, সে একটা টিনেজার মেয়ে, প্রচণ্ড ভালো শিক্ষা, প্রচণ্ড ভালো ইপসিতার ট্রেনিং, সে ব্যাপারটাকে মার সাথে তাল মিলিয়ে হ্যান্ডলিং করেছে তোমার এই নোংরা থেকে নোংরাতম আক্রমণকে। নিজের শোনো, সমালোচনা করতে বসেছো, খুব ভালো কথা, আমরা সবাই করতে বসেছি। সমালোচনা করতে বসার আগে আর নিজের ভুলটাকে আইডেন্টিফাই করো, নিজেকে আগে সমালোচিত করো যে আজকে এতগুলো বাচ্চার মাকে বা এতগুলো ক্রিয়েটার্স আমার এগেনস্টে কেন, আমার ফল্ট কোথায়। আগে নিজের ফল্ট আইডেন্টিফাই করো, তারপর অন্য লোকের ফল্টের দিকে আঙুল তুলবে। তুমি সোমনাথ মন্দিরাকে বারবার পোক করছো, আমার জিনিস দেখবে কেন, তোমার জিনিস তোমার ভিডিওস দেখছে কেন। আমি তো ওটা লিখেই দিই, এটা কিডসদের জন্য নয়, সেই কলমে তুমি টিক দিয়ে দাও, খুব ভালো কথা। তা টিক দিয়ে এবার আবল তাবল বলতে বসবে। এবার টিক দিয়ে তোমাকে ধরো, মন্দিরা সোমনাথ মেনলি মন্দিরা অনেক মনের কথা বলেছে। এরকম তো আমাদের পথ চলতে গেলে অনেক বন্ধু বান্ধব তৈরি হয় যাদেরকে মানুষ বিশ্বাস করে দুটো মনের কথা বলে। এবার স্বার্থে ঘা লাগবে মানে আমি সেই মনের কথাগুলোকে শেয়ার করব, হাটের মাঝে বেচবো। তুমি তো মির্জাফরের থেকেও খতরনাক, লজ্জা করে না? বন্ধুত্ব স্থান, তোমাকে দেখলে তো মানুষ এখন কাউকে ফোন করতে ভয় পাবে। ভাই এই ফোন করবো কোন দিকে, এই কল রিভিল করে দেবে। প্রত্যেকের ফোনে এখন অটো কল থাকে। বিশ্বাস করে ইউটিউব থেকে বিশ্বাস করে মানুষকে তো ফোন করতেও ভয় লাগবে। তার শিক্ষাটা তুমি দিচ্ছ। তুমি বলো তো সমাজে এই যে আজকে 4 বছর কি 3 বছর যত বছর ধরে তুমি ইউটিউবে কি সুশিক্ষাটা দিয়ে গেলে, তুমি শিক্ষা দিচ্ছ আক্রমণ করলে শান আক্রমণ করবি, না দেখা জিনিসগুলোকে প্রতিস্থাপন করবি। তুমি শিক্ষা দিলে প্রয়োজন পড়লে বাচ্চাদের ঘাড় মোটকে বাচ্চাদের জীবনহানি করে দিবি। তুমি শিক্ষা দিলে যে কোনো বাচ্চাকে অবৈধ করে দিবি। তুমি শিক্ষা দিলে বন্ধুত্ব কারোর সাথে করবি না, বন্ধুত্ব করে যদি কেউ মনের কথা বলে সাথে ঘাড় লাগলে সেটাকেও বেঁচে দিবি। এই তো তোমার শিক্ষা। তুমি বড় বড় কথা বলতে আসছো এখানে, লজ্জা করে না? তুমি তোমার মতো এরকম চামড়া তোমার গায়ে আছে বলেই তুমি এখনও কন্ট্রোভার্সিতে মানে ক্যামেরা খুলে বসে আছো, কারণ তোমার মধ্যে লজ্জা, ঘেন্না, ভয় তিন থাকতে নাই না, তোমার সত্যিই নেই। আজকে সোমনাথ, ইপসিতা, সন্দীপ এরা যদি কঠোর, বা প্রথমেই কণিকা হয়েছে, কঠোর থেকে কঠোরতর না হয়, তাহলে তোমার মতো এরম আগাছা ইউটিউবে দিন বেড়ে উঠবে, যাদেরকে সমূলে নির্মূল করতে হয়। সমূলে তোমার লক্ষ্য অন্যায়কে প্রতিস্থাপন করা, ডে 1 থেকে। যেমন পরকীয়ার মতো অন্যায়কে ডে 1 থেকে প্রতিস্থাপন করেছে। মন্দিরা তো 100% ঠিক কথা বলেছে। তোমার মতে যদি মনে হয় যে মন্দিরা অন্যায় করছে, এবং তোমার যদি মন্দিরার প্রাণের মানুষ হয়ে থাকে, বান্ধবী হয়ে থাকে, তোমার তো তাকে পথ ভ্রষ্ট হয়ে যাচ্ছে দেখে তাকে তো সুপথে আনা উচিত ছিল। যা করছো ভুল করছো। তোমার বিয়ে হয়ে গেছে, তোমার জীবনে কেউ আসতে পারে, এটা জানবে। একটা মাইন্ডের মানে
ফ্রিকল মাইন্ডেড যাকে বলে তার নমুনা। মাইন্ডটাকে রিফ্রেশ করো, মেয়ে সন্তান নিয়ে ভালো থাকো। সোমনাথকে জানাতে পারতে, সোমনাথ মন্দিরার দিকে অ্যাটেনশন হও, মন্দিরা কি চায় সেটা বোঝো, মন্দিরার ফিলটা বোঝো, তোমরা একত্রিত হও। এইভাবে তোমরা বউকে হাতছাড়া করো না, ওকে অন্য জায়গায় আসক্ত হতে দিও না। এটা হতো তোমার বন্ধুর কাজ। সেইটা না করে তুমি ওর সঙ্গে ফোন করে ওর থেকে কন্টেন্ট নিয়েছো, এর কাছ থেকে ফোন করে এর মনের কথা নিয়েছো, নিজে একটা বেশ সুন্দর ডাল চচ্চড়ি রান্না করে ক্যামেরার সামনে এসে প্রেজেন্টেশন করেছো, বেচেছো ওদেরকে। তোমার একটাই লক্ষ্য রেভিনিউ ইনকাম করা। আমি প্রথমেই বলে দিয়েছিলাম না, আমার ইউটিউবে না হয়েছে ইউটিউব ব্লগ ভালোবেসে কন্ট্রোভার্সি করি, এখনও পেশায় পরিণত হয়নি যে 4 আনা পয়সাও আমার ইউটিউব থেকে ইনকাম নেই। কিন্তু আমার লক্ষ্য থাকবে ডে 1-এ যা ছিল আর 10 মাসও তাই, কারোর যেন আমার দ্বারা ক্ষতি না হয়। ফার্স্ট টার্গেট আমি করব যুক্তি এমনভাবে যুক্তি করব, ভুলকে ভুল বলবো, ঠিককে ঠিক বলবো, কিন্তু আমাকে দেখে প্রলুব্ধ হয়ে কারোর যেন কোনো ক্ষতি না হয়। এটা আমার থাকবে প্রধান এবং প্রথম টার্গেট, যেটা তোমার কোনো টার্গেট নেই। তোমার টার্গেট হচ্ছে এনি হাউ প্রত্যেকটা সংসারে কিভাবে আগুন জ্বালিয়ে দিত। আজকে ইপ্সিতার গায়ে যে কালি লেগেছে, আমি বারংবার বলবো, ইপ্সিতার হাজবেন্ড মিস্টার দেব অত্যাধিক একজন সহনশীলতা বলেও ভুল হবে, খুব কনফিডেন্ট। বহু পুরুষ মানুষ দেখা তারা মানে হয়ে যাবে, নিজের মনের মধ্যে কোথাও একটা দুবিধা তৈরি হয়ে যাবে, কেন এই প্রশ্নটা এসছে, কি আমার ওয়াইফ কি কোথাও এই সত্যটা বলেছে? জানি হয় না, কিন্তু খারাপটাও মনে আসে। যে কোনো জিনিস না ভাঙতে খুব সুবিধা ভাঙতে, গড়তে কিন্তু প্রচুর সময় লাগে। তা আমার কর্ম এমন হবে না যে কোনো কিছু ভেঙে দেব। তোমার কন্ট্রোভার্সি হচ্ছে ভাঙা, ডিস্ট্রয়। সংসার হোক, সম্পর্ক হোক, বাচ্চার জীবন হোক, যাই হোক, দেখিয়েছো মানে গঠনমূলক কোনো কন্ট্রোভার্সি করে, দেখিয়েছো ধ্বংসাত্মক কন্ট্রোভার্সি করে। আজকে যদি মন্দিরা সোমনাথের মধ্যে যে ভুল বোঝাবুঝি তৈরি বারংবার হচ্ছিল তোমার এই কল রিভিলের জন্য, আবারও যদি মন্দিরা বেরিয়ে যেত, তার দায়ভার কে নিত? নাকি তোমার ওইটাই উদ্দেশ্য ছিল, জয়ীকে আবার মেন্টাল ডিপ্রেশনে ফেলে দেওয়া? তোমার আবার উদ্দেশ্য কোথায়? তোমার তো সত্যি কথায়, যদি তুমি সত্যি মন্দিরাকে ভালোবাসতে, তাহলে তোমার উচিত ছিল তার পথটাকে নির্ধারণ, ঠিক পথে নিয়ে আসা। আমি তো সেটাই জানি। আজকে আমার ছোট্টবেলার বন্ধুরাও অনেক আছে, তাদের যদি কখনো দেখি ভুল, শুধরে দেওয়ার চেষ্টা করে। আমার লাইফে চলতে গিয়ে কোথাও যদি তাদের মনে হচ্ছে না তুমি এটা ঠিক করছো না, এইভাবে না, এইভাবে করো, সঙ্গে সঙ্গে কারেকশান করেছি। বন্ধু মানে তো এটাই। বন্ধু এমন জিনিস যেখানে সবথেকে বেশি মানুষ তার নিজের মনের কথা শেয়ার করে। সেই বন্ধু যদি আবার পিছন থেকে ছুরি মারা বন্ধু হয়, তাহলে তো কোনো প্রশ্নই নেই, যেটা তুমি মন্দিরা সোমনাথের জীবনে করেছো। দুলিশ্বাস করে সন্দীপের কাছে করতে পারেনি। সন্দীপ অসম্ভব স্ট্রং মাইন্ডেড একটা ছেলে, অনেক চেষ্টা করেছো সন্দীপের বাবা মাকে আবোল তাবোল কথা বলে সন্দীপকে এমন প্রতিপন্ন করার চেষ্টা করেছিলে যে সন্দীপ মেরে ধরে মানে ছাদ থেকে একদম ফেলেই দিচ্ছিল টিনুকে। প্রচুর মত প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলে সন্দীপের এগেনস্টে, কিন্তু সন্দীপ এমন একটা লোহা দিয়ে তৈরি ছেলে না, ওকে একচুল দেখাতে পারোনি। কিন্তু সোমনাথ একটু তার থেকে উইক বলে সোমনাথকে ইজিলি তুমি হ্যান্ডেল করতে পেরেছো, তোমার খেলার গুটি করেছো, ফাজলামও পেয়েছো। তুমি এতটা ঔদ্ধত্য, ক্যামেরার সামনে এসে তুমি পা দেখিয়েছিল। আমায় যারা হেড কমেন্ট করে, এই যে এনে পা দেখ, পা কতখানি মানে চিপ মেন্টালিটি বললেও ভুল, কতখানি মেন্টাল প্রবলেম থাকলে মানুষ একটা ক্যামেরার সামনে এসে পা দেখাচ্ছে, যেখানে শুধু তোমার ভিউয়ার্সরাই যদি ধরি, সবাই কি ইয়ং না সবাই ছোট, বয়স্ক নেই? বড় বড় জ্ঞান আছে, কালকে আইন দেখাচ্ছে সোমনাথকে, আইন দেখাচ্ছে। আমারটা চালিয়েছিস কেন,
আমার ডিভাইস দেখবে কেন? আমি তো নট ফর কিডস ওখানে করেই রাখি। মানে এবার নট ফর কিডস মানে আমি উদম বলবো, যা জানি না তাও বলবো, মানে আমি নিজস্ব একটা কাহিনী রচনা করে যাব। মামার বাড়ির আবদার না, বাইরের ঝড়গুলোকে যাদের হচ্ছে তাকে ফেস করতে হয় না? আর তুমি কি করে বাঁচবে? তুমি তোমাকে এবার ঝড় সামলাতে হবে না? কি করে বাঁচবে? শান এক একটা করে আমফান তোমার ঘরে ঢুকবে। এইবার সন্দীপ দেবে, সোমনাথ দেবে, ইপসিতা দেবে, কণিকা তো আগে থেকেই দিয়েছে, এক একটা আমফান দেবে ঘরের মধ্যে, যেগুলো আমফানের ঝড় নিশ্চয়ই মনে আছে, বেশি দিন হয়নি। সেই ঝড়কে মোকাবিলা করা যে কতটা শক্ত এবার হাড়ে হাড়ে টের পাবে। এবং তোমার কৃতকর্মের জন্য পাশে একটা মানুষকেও পাবে না, নট এ সিঙ্গল ম্যান, একটা মানুষও পাবে না তোমার কৃতকর্মের জন্য। এইটুকু হাড়ে হাড়ে জেনে রাখবে। তোমার পক্ষেও যারা আছে তারাও কারোর না কারোর, তারাও নিজেদের সন্তানের মা, তারাও সন্তানরা। কোনোদিন যদি তাদেরও সন্তানকে তুমি আঘাত করো, তারাও বন্ধু থেকে শত্রু হতে জাস্ট সেকেন্ড নেবে। খুব সেন্সিটিভ জায়গা সন্তান। মা হয়ে দেখাতে পারতে তো, আন্টি হয়ে দেখাতে পারতে তো, প্রতিটা বাচ্চার আনন্দে নিজেকে তো আনন্দিত করতে পারতে তো। আমি তো লাস্ট কৃষাণুর জন্মদিনে কৃষাণুর গিফট নিয়েই তোমার লোভ দেখেছি, কি বলবো, লোভ দেখেছি, কি লেভেলের লোভ। অথচ নিজের জন্মদিনে ভরপুর গিফট নিল। তোমার যদি গিফটের প্রতি যদি তোমার অনীহা থাকে, গিফট জিনিসটার ওপর যদি তোমার একটা স্ট্যান্ড পয়েন্ট থাকে, তাহলে তোমার নিজেরই বলা উচিত ছিল আমার জন্মদিনে কোনো উপহার আসবে না, মা মিটাপ হবে, ভবতারিণী মন্দিরে ভোগ হবে। নিজে বলতে পারলে না, নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় দাঁতকপাটি না। বেশ হয়েছে সোমনাথ যেবার স্টেপ নেবে, বেশ করেছে। বহু দিন ধরে তুমি মানে কাল্পনিক চরিত্র তৈরি করে, কাল্পনিক আমরা চরিত্র তৈরি করি না। প্রথম কথা, কন্ট্রোভার্সির মধ্যে কোনো কল্পনা আসে না। বাস্তবটাকে ক্রিটিসাইজ করার নামই কন্ট্রোভার্সি। তোমার কন্ট্রোভার্সি হচ্ছে পুরো কাল্পনিক, যেগুলো জানো না, যেগুলো দেখোইনি। সীমা আজকে কোন জানলার ধার থেকে ব্লগিং করলো, ওই কেউ দেখেছো? কি বাড়ি থেকে করেছে? ও বাড়ি থেকে করেনি বলেই ও চলে গেল কাজলের কাছে। একবারও সীমার মুখ দিয়ে বেরিয়েছে কথাটা? একবারও সীমা দেখিয়েছে ব্লগে? কোন আক্কেল? দেখো সীমা যে তোমার এগেনস্টে কেস দেবে না তার কি মানে আছে? যে আবার বারবার চরিত্র নিয়ে টানাটানি করছে, আমার বাড়িতে অসুস্থ বর আছে, ওর কথার জন্য আমার হাজবেন্ড আরও সিরিয়াস অসুস্থ হচ্ছে, আগে তোমার হাত করা পড়বে। যে তোমার মানে মিসগাইডের জন্য বা তুমি প্রভোগ করেছো এই ভদ্রলোককে অসুস্থ হওয়ার জন্য, তার প্রমাণ ওই ভিডিওস। আমি বারবার এটা নিয়ে প্রতিবাদ করেছি, সীমাকে বারবার পতিতা বলা। আমি বারবার বলেছিলাম পতিতালয়ে মেয়েটার জন্ম হতে পারে। আমি যেটা ও বলেছে, সেই সময় আমি ওর ভিডিওস দেখতাম না, সবার মুখে শুনে ধরে নিলাম ও বলেছে। কিন্তু অ্যাট প্রেজেন্ট ওকে পতিতালয়ে কেউ যেতে দেখেছে না? পতিতার কাজও করতে দেখেছে? ওকে পতিতা সমানে বলে গেছো। এই কথাগুলো তুমি কি করে ভাববে? মা হাটের মাঝে উড়ে যাবে? তোমার কর্মফল তোমাকে এই জন্মে এখানে ভোগ করে যেতে হবে, অ্যাটলিস্ট ইউটিউবে ভোগ করে যেতে হবে। আর যদি নিজের সম্মান বোধে এতটুকু বেঁচে থাকে, কন্ট্রোভার্সি বন্ধ করো। ব্লগিং করো, কারণ কন্ট্রোভার্সি করার মানেই হচ্ছে নোংরামো করা, এটা কেউ মেনে নেবে না, নোবডি। আমি জানি আমার এই ভিডিও দেখার পর তুমিও আমাকে শান আক্রমণ করতে হবে। আই ডোন্ট কেয়ার। এবং তুমি এইটা একটা কথা বলেছো, আমি এলিতেলি ভিডিওস দেখি না, আমি একটা বেঞ্চমার্ক তৈরি করেছি। তোমার ওয়ে অফ দ্য বেঞ্চমার্ক কী ছিল? ওয়ে অফ বেঞ্চমার্ক ছিল বাচ্চাদের মেরে দেওয়া। ওয়ে অফ বেঞ্চমার্ক ছিল প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স, ফিমেল ক্রিয়েটার্সদেরকে বা মেল ক্রিয়েটার্স যারাই আছে প্রত্যেকের সাথে অবৈধ সম্পর্ক তৈরি করা। তোমার বেঞ্চমার্ক ছিল অদম্য অশ্রাব্য গালিগালাজ দেওয়া। এইগুলো ছিল তোমার বেঞ্চমার্ক। নিকুচি করেছে ওই রকম বেঞ্চমার্কের দরকার নেই। ওই রকম বেঞ্চমার্কে আমার দরকার নেই আমার বেশি সাবস্ক্রাইবারে। যে কজন আছে আই এম হ্যাপি।
তুমি আরশকে বারবার বাংলাদেশে জারদ সন্তান বলেছিল। কোথায় আরশ তার জন্ম পরিচয় দেখিয়েছে কোনোদিনও? জানো আরশ কোন বাড়ির সন্তান? কোন আক্কেলে আরশকে জারদ সন্তান বলেছিলে? মুখে বাঁধেনি কথাটা বলতে? লজ্জা করে না? যেমন বলেছিলে প্রতিদান হিসাবে তোমার বোনেদের টেনে নেওয়া হয়েছে, বা তোমার বাবা মাকে টেনে, তোমার বাবা মা যে আজকে অসম্মানিত হয়েছে, তোমার বোনেরা যে আজকে কন্ট্রোভার্সির জন্য অসম্মানিত হয়েছে, তার জন্য তুমি দায়ী। তার জন্য তুমি দায়ী। তুমি তোমার বাবা মার সম্মান রাখতে পারোনি, তুমি তোমার শ্বশুর শাশুড়ির সম্মান রাখতে পারোনি, তুমি তোমার হাজব্যান্ডের সম্মান রাখতে পারোনি। একা মহিলা প্রত্যেককে সম্পর্ক, প্রত্যেকের মান সম্মান নিয়ে ছেলে খেলা করেছো, সে বাড়ির লোকই হোক, সে বাইরের লোকই হোক। বারবার আরজকে জারদ সন্তান বারবার। ছেলেটা কেন মুখ দেখা, সেটা তার স্টাইল। বহু আমার ছেলে তো বহু গেমস দেখে, সেখানে যে গেমার যে রিলে করছে তার ফেসটা রিভিলই হয় না। ওর যেরকম ইচ্ছা মনে হয়েছে ও করছে, সেটা ও ওয়ে অফ টকিং কন্ট্রোভার্সি। তুমি বলো ভাই আরশ তুমি এভাবে কেন বলছো, এটা আমার পছন্দ নয়। তোমরা তো আরশকে আবার ঢ্যাঁড়স বলো, ঠিক আছে মেনে নিলাম, বলছো নিশ্চয়ই বলবে, সেটা তো বলছে, সেই কথাটা তো বলছে, সেই কথাটা তুমি ডেফিনেটলি কাটতে পারো যে আরশ এই কথাটা আমি মেনে নিলাম না, এই কথা প্রতি উত্তর এই কথাটা হয়। 100 বার আরশ মানতে বাধ্য হবে, কারণ ভিডিওটিও দেখছে। আরশের ফ্যামিলি কি জানো? তুমি কি জানো? আমরা শুধু আরশকে চিনি, আরশের ফ্যামিলি তো কাউকে চিনি না। সেখানে আরশ জারদ সন্তান কোন মুখ নিয়ে বললে? এত পাপ রাখতে পারবে এত পাপ? আবার বড়াই করতে বসছো নির্লজ্জের মতো। আজকে সোমনাথ মন্দিরার জীবন দিয়ে ঝড় বয়ে গেছে। একটা অন্যায়ের প্রতি অন্যায়টাকে ওরা ভুলতে চেষ্টা করে। যখন কারোর বিয়োগ হয় না, আমরা বলি স্মৃতিটা থেকে যাবে, কিন্তু পেছনকে ভুলে এগিয়ে চলো। পিছনকে না ভুললে কখনোই ভবিষ্যতের দিকে এগোনো যায় না। এটা নিয়ম, এটা বাস্তব সত্য। কিন্তু আমরা এই জন্যই, আমি একটা উদাহরণ এর আগে দিয়েছিলাম, এটা আমার নসিব খারাপ যে আমার ভিডিও সবাই দেখে না। একটা জেলে 3-4 জন কয়েদি গেছে কোনো একটা কৃতকর্মের জন্য। জেলার দেখলো যে একটা কয়েদি অসম্ভব নিজেকে চেঞ্জ করছে, তখন জেলার বলবে যে তুমি কি আবার নতুন জীবনে ফিরতে চাও? যে কয়েদি বলে হ্যাঁ, আমি পুরনোকে ভুলতে চাই, নতুনের দিকে এগোতে চাই। তখন সেই জেলার বাধ্য হবে তাকে একটা বন্ড সই করে ছেড়ে দিতে, নে তুই তোর মতো করে জীবন শুরু কর। হ্যাঁ, ওয়ার্ন থাকবে, ফার্দার যদি তুমি পুরনো লাইফে যাও তাহলে তোমার ফার্দার যে অ্যারেস্ট হবে আর ছাড়া নয়, একটা সুযোগ দেয়া হয়। এই সুযোগটাই সোমনাথ মন্দিরাকে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, যেখানে সোমনাথ তার নিজের স্ত্রীকে মেনে নেয় যদি, সেখানে আমরা কি ঘর করছি সোমনাথের সাথে? ঘর তো করবে সোমনাথ, ঘর তো করবে মন্দিরা। ওদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং ঠিক হয়ে যায়, আমাদের থার্ড পার্টি সেটাকে এনজয় করা উচিত, সেটাকে চেয়ারফুল করা উচিত। আর ভুল যত না হয় এইভাবে এগিয়ে চলো, এইটা বলা উচিত। কখনোই পিনিক মারবো না এইটা হয়েছিল কিন্তু, ওই সময় এটা বলেছিল কিন্তু, মনের মধ্যে আবার দ্বন্দ্ব, আবার সংঘাত। ভাঙারটার মধ্যে কোনো ক্রেডিট নেই। সংসার ভেঙে দেওয়া বা কোনো কিছু ভাঙার মধ্যে কোনো, জাস্ট একটা টোকা ভেঙে যাবে, একটা কাঁচের গ্লাস জাস্ট ঠোকা ভেঙে যাবে। একটা কাঁচের গ্লাস বানাতে কত সময় লাগে বলো তো? একটু বেসে গিয়ে কন্ট্রোভার্সি করো, প্রত্যেককে বলি একটু বেসে গিয়ে কন্ট্রোভার্সি করো, আর রিভেঞ্জিং অ্যাটিটিউড থেকে সরে গিয়ে কন্ট্রোভার্সি করো। প্রতিহিংসা জীবনে ভীষণ খারাপ, জীবনে চলতে গেলে ভীষণই খারাপ। প্রতিহিংসাকে দূরে সরে রাখো, রেখে তারপর জব করো, তারপর কন্ট্রোভার্সি করো। আমার কন্ট্রোভার্সির মধ্যে কোনোদিন প্রতিহিংসা দেখেছো? নিজেকেই বলছি। আমার ভিউজ নেই, আমার সাবস্ক্রাইবার্স নেই, কি করব? নেই। আমি তো গালিগালাজ দিতে পারি না, বা আমি ওই রকম বায়াসড হয়ে কন্ট্রোভার্সিও করতে পারি না যে যার ভুল দেখছি তাকে তার ভুল বলে যাব, তা না।
যার ঠিক দেখছি তার ভুল কখনো হলেও সেটা বলবো না, এরমভাবে পারি না, ফলো তো নেই। কিন্তু আমি ঘুতোবাকে বলবো তোমার ভরপুর গুণ আছে। গান, ইপসিতাও যেমন ভালো গান গায়, নো ডাউট ইপসিতাও ভালো গান গায়, তুমিও যে খারাপ গাও তা না। যেহেতু আমার ভগবান কণ্ঠ দেয়নি, সেহেতু তোমাদের গলা আমার কাছে একটা বিরাট ব্যাপার। তুমি তো তোমার যদি মধ্যে ক্যাপাবিলিটি থাকে, তুমি তো একটা ইউটিউবে সুন্দর গানের টিউশনেরও একটা অনলাইন টিউশনের যে ব্যবস্থাগুলো এখন আছে সেটাও তো করতে পারতে। প্রচুর মানুষ শিখতো, বা গান নিয়েই তুমি অ্যালবাম করতে পারতে, আরও ভালো জায়গায় শিখতে পারতে। আজকাল গানের অ্যালবামে ভাবা যায় না মিলিয়নের ওপর ভিউজ থাকে গানের অ্যালবামে। তোমাকে তো ভগবান দিয়েছে একটা জিনিস, সেটাকে শান দিয়ে আরও মজবুত করতে পারতে। পয়সার জন্য তুমি কি লাইন চুজ করলে? কন্ট্রোভার্সি লাইন। পরোক্ষভাবে আমাকেও বলবে তুমিও তো পয়সার জন্য কন্ট্রোভার্সি লাইনে এসছো। আমি আবারও বলছি, আমি পয়সার জন্য আসিনি, আমি সন্দীপের প্রতিকারের জন্য এসেছি। আমার কন্ট্রোভার্সি সুর, আমার চ্যানেল 2012, আমি কোনোদিনও ইউটিউবে ছিলাম, আমি নিজেই কন্ট্রোভার্সি বলে কোনো জোন আছে জানতাম না। আমি জানলাম সন্দীপের ইনসিডেন্টটা হবার পর, এবং ফার্স্ট ভিডিওই আসে সন্দীপকে সাবস্ক্রাইব করা, বহুকাল 5 বছর ধরে সন্দীপের সাবস্ক্রাইব করা। যখন সীমা প্রথম সন্দীপের বাড়ি গেল, তখন আমি সীমাকে চিনলাম, তখন আমি সীমাকে দেখলাম। আমি সীমার যেটা চ্যানেল আছে আমি জানতামই না। কন্ট্রোভার্সি বলে যে একটা বস্তু, তখনই আমি ভাবলাম তাহলে আমিও আমার মত বলি, সন্দীপের হয়ে আমিও আমার মত বলি। বলতেই আজ 10 মাসে এই সামান্য পুঁজিটুকু আমি অর্জন করতে পেরেছি। পুঁজি বলবো না, ভালোবাসার মানুষকে অর্জন করতে পেরেছি। পুঁজি তখনই হবে অর্থ উপার্জন হলে, অর্থ তো উপার্জন হয়নি, প্রচুর ভালোবাসার মানুষ পেয়েছি, এটাই আমার লাভ। যাদের পেয়েছি না, আমার সত্যি হীরের টুকরো আমার পরিবারে যারা আছে, এক একটা হীরের টুকরো। এইটুকুই আমার পাওয়া, অনেক পাওয়া, পাইনি কোনো অর্থ, দুঃখ নেই তাতে। ধরে নেব এটাও আমার একটা হবি। সব হবির বিনিময়ে যে পয়সা রোজগার হবে এমন কোনো কথা নেই, এটা এইভাবেই থাকুক আমার সাথে। অ্যাটলিস্ট লিভিং উইথ মিলি, যে শুধু আমার পরিবার কেন্দ্রিক মানুষ আমাকে চিনত, এখন তো কিছুটা পরিবারের বাইরে গিয়েও মানুষজন চিনেছে, এইটাই আমার পাওয়া। এইভাবে আমি আনন্দ খুঁজে পেয়েছি, অর্থ দিয়ে কিছুই পাইনি। আমার অনেক পরে এসে তারা আজকে প্রচুর টাকা ইনকাম করছে। টাকা কি আমার দরকার ছিল না? অনেক দরকার ছিল। আমি বারবারই বলি, আমি সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি মেয়ে, আমার বাড়িতে ভরপুর শিক্ষা আছে, কিন্তু ভরপুর অর্থ নেই। কিন্তু আমি অর্থের পেছনে দৌড়ে নিজের শিক্ষাকে বিক্রি করব না, নিজের রুচিকে বিক্রি করব না। আজ এই পর্যন্ত ভর্তি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, দুজনকে দুভাবে বোঝাবার চেষ্টা করলাম। লাস্টলি সোমনাথ মন্দিরাকে আবারও বলবো, ভরপুর মেয়েকে সময় দাও, মেয়ের কাছ থেকে অ্যাট প্রেজেন্ট মোবাইল সরিয়ে নাও। সে দেহের জন্য, মনের জন্য, দু তরফে। আর দিতে হলে নতুন ডেস্কটপ তুমি নিয়ে আসো, যেখানে তোমাদের মেল আইডি বা তোমাদের কিছু স্ক্রোল করা নেই, এমন একটা ডিভাইস একদম নিউ, যেটা ও খুলবে, ওর মেল দিয়ে হবে, ও যেটা চয়েস করবে সেটা। সেই চয়েসের মধ্যে তোমাদের একটু শাসন থাকবে, যে কন্ট্রোভার্সিটা এখন দেখার মতো বয়স তোমার নেই। সে তোমাদের পক্ষে কে বলুক বা তোমাদের বিপক্ষেই বা কে বলুক, মনে হয় সোমনাথ মন্দিরা আমার কথাটাকে অ্যাকসেপ্ট করবে। আর মেনি থ্যাঙ্কস সোমনাথ মন্দিরাকে, তোমাদের মাধ্যমে আমি তোমার দার্জিলিংয়ের ওই দাদাকে পেলাম, মন্দিরার দাদাকে। থ্যাঙ্কস। আমি ওর ডেলি ভিউয়ার্স হয়ে গেছি। অসম্ভব পজিটিভ একটা ভাইব পাই ওদের ভিডিওজের মাধ্যমে, অসম্ভব পজিটিভ। চ্যানেলের নামটা আমি বললাম না, কিন্তু মন্দিরাকে মেনি থ্যাঙ্কস। অত সুন্দর একটা চ্যানেলকে আমাদের সবার সামনে উপহার দেওয়ার জন্য। পজিটিভ ভাইব নিতে গেলে দার্জিলিং ঘুরে আসাটা সত্যিই মনে হয় খুব দরকার,
খুব দরকার। আমি ওই দুই মানে ওই ফ্যামিলিটাকে যে আমার কি ভালো লাগে, আমি ওই মন্দিরার দাদাকে আমি প্রশ্ন রেখেছি, তার ওই থ্রু আউট দ্য ডাব্লিউবিসিএস জার্নিটা আমি জানতে চাই। আর আমার খুব ইচ্ছা আমার ছেলেকেও ডাব্লিউবিসিএস এই লাইনে নিয়ে যাওয়ার, মানে যখন পুরো এডুকেশন শেষ হয়ে যাবে তখন, তাহলে সম্ভব কি না, মানে ওয়েটা আমি জানতে চাই। আমি প্রশ্ন রেখেছি, হয়তো ছেলের পরীক্ষার পর ওরা লাইভে আসবে, তখন আবারও করব। মেনি মেনি থ্যাঙ্কস মন্দিরা। মন ভালো না লাগলে, অত ভালো একজন তোমাদের সাইকিয়াট্রিস্ট আছে, আমি বলবো তার কাছে চলে যাও, তার সাথে কথা বলো। যে কোনো কঠিন প্রশ্ন হোক, ভাই যেভাবে উত্তর দেয় না, দার্জিলিংয়ের ভাই যেভাবে উত্তর দেয় না, বড় সাইকিয়াট্রিস্টও পারবে না। ঠিক আছে, সবাই ভালো থেকো, বেঁধে থেকো। রাত্রিরে আর আসবো না, সম্ভব নয় আছে আসা, কারণ এই সোর্সে বলে যাই। ভিডিওটা বড় হবে, প্লিজ স্কিপ না করে সবাই দেখো। আমার ছেলের কাল অপারেশন, এই নিয়ে 3rd টাইম অপারেশন। সেটা হচ্ছে আমার ছেলের একটা ডিজিজ আছে, ইনগ্রোন টোনেলস, মানে পায়ের ভেতর, ধরে নাও এটা বুড়ো আঙুল, এটা তো বুড়ো আঙুল, পায়ের যে বুড়ো আঙুলটা, সেটার ভেতর এরকম নোকটা একদম ভেতরে ঢুকে যায়, ভেতরে ঢুকিয়ে মাংসটাকে ফাটিয়ে দিতে থাকে, এবং সেখানে হাঁটলেই রক্ত পড়ে। 2020-তে অপারেশন হয়েছিল, বলেছিল আর হবে না। তারপর উনি মেডিকেল কলেজের প্রফেসর ছিলেন, তারপর আবার হয়। তারপর আমরা অনেক বড় রিসার্চ যারা করে, অনেক বড় বড় ডাক্তারের সাথে আলোচনা করেছি যে বারবার এই জিনিস হচ্ছে কেন, পুরো মাথাটা লাল হয়ে ফুলে অসহ্য যন্ত্রণা। তখন বলো একজনের গঠনগত ত্রুটি থাকে, ইনবর্ন ত্রুটি, ও নোকের গঠনটা, ও নোকটা কিছুতেই বাইরের দিকে বাড়ে না, যখনই বাড়ে ভেতরের দিকে বাড়ে। এটা চলবে আরও, মানে যতদিন ওর গ্রো হবে, মানে গ্রো মিন হাড়ের গ্রোটা সাধারণত 30 বছর পর্যন্ত একটা গ্রো হয়, তারপর ব্রেক করতে থাকে, গঠনগতটা হিউম্যান বডিতে একটা চেঞ্জেস হয় বা ভাঙতে শুরু করে। ধরে নেওয়া আগামী আরও বেশ কয়েক বছর, সবে 19 চলছে, বেশ কয়েক বছর ওকে এই সাফারটা করলেও হতে পারে। 2020-তে অপারেশন হয়েছে, তারপর 2022-এ অপারেশন হয়েছে, আবার 2024 কালকে সকালবেলা 7টা থেকে 8টা টাইম দিয়েছে আমাদের এখানে লোকাল নার্সিংহোমে পায়ে। তো আমি চেষ্টা করব আপডেট দিয়ে দেওয়া। তারপর ওই বললাম সুখ দুঃখের কথা একটু বলতে, যখনই পারবো চ্যানেলে চলে আসবো, কথা বলতে আসবো। তোমাদের কাছে একটাই অনুরোধ, হয়তো অনেকে নোটিফিকেশান ঠিকমতো পাও না, যেহেতু দেখে চলে যাও, সাবস্ক্রাইব করো না বা বেল নোটিফিকেশানটা অন করে রেখো। আমার পয়সা হোক না হোক, তোমাদের কোনো মিসগাইডেড করব না, এইটুকু বলতে পারি। আমার চ্যানেল দেখে কেউ মিসগাইডেড হবে না, বরং কিছু হলেও উপকৃত হবে। তো আজ এই পর্যন্তই থাকলো। ছেলের আপগ্রেডটা বলে গেলাম। আজকে রাতে ব্লাড টেস্ট হয়ে গেছে, আজকে রাতে আরও কিছু, কালকে ভোরবেলা যেহেতু অ্যাডমিট হবে, আজ রাতে কিছু তো প্রসেসিং থাকবো না। কেমন হলো, কি বৃত্তান্ত হলো, আমি নিশ্চয়ই কালকে জানিয়ে দেবো। ভালো থেকো সবাই।